গত পরশুদিন রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামের যে সংগঠনটা আয়োজন, সেই আয়োজনে যে মবের ঘটনা ঘটলো এবং তারপরে ১৬ জনকে সন্ত্রাস দমন আইনে কারাগারে পাঠানো হলো, যারা মব করলো তাদেরকে কিছু বলা হলো না, এই ব্যাপারে প্রচুর সমালোচনা হয়েছে, সমালোচনা আমরা শুনেছি। এবং সেই আয়োজনে সবথেকে আলোচিত ব্যাপার ছিল যে সেখানে প্রধান অতিথি নাম ছিল ব্যানারে ডক্টর কামাল হোসেনের। সেখানে ডক্টর কামাল হোসেনের নাম থাকা সত্ত্বেও মবের ঘটনা ঘটল এবং গণফোরাম থেকে পরবর্তীতে বিবৃতি দিয়ে বলা হলো যে এটার সঙ্গে ডক্টর কামাল হোসেনের কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই এবং ডক্টর কামালের অনুমতি না নিয়ে তার নাম ব্যবহার করা হয়েছে। যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে সেখানে ডক্টর কামালের নাম থাকা সত্ত্বেও মব হলো, কিন্তু গতকালকে ডক্টর কামাল হোসেন নির্বিঘ্নে প্রেস ক্লাবে প্রোগ্রাম করলেন এবং গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রাম করলেন। সেখানে সরকারের সমালোচনা করলেন, জুলাই আন্দোলনের বিভিন্ন প্রশংসা করলেন, শেখ হাসিনা সরকারের সমালোচনা করলেন, সরকারেরও সমালোচনা করলেন, বিশেষ করে মব বিষয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন। সেখানে কিন্তু মব হয়নি। তাহলে দুই জায়গায় দুই রকম ঘটনা ঘটলো কেন? কেন রিপোর্টার্স ইউনিটিতে ডক্টর কামালের নাম ব্যানারে প্রধান অতিথি হিসেবে থাকা সত্ত্বেও সেখানে মবের ঘটনা ঘটলো? কেন পরের দিনই প্রেস ক্লাবে ডক্টর কামাল হোসেন আর একটা অনুষ্ঠানে উপস্থিত হলেন, এবার অনুষ্ঠানে উপস্থিত হলেন কিন্তু সেখানে মব হলো না? ব্যাপারটা রহস্যজনক, এবং ব্যাপারটা রহস্যজনক বলছি এই কারণেই যে দুই ক্ষেত্রে দুই ঘটনা ঘটলো, তার মানে হচ্ছে যে মবটা কিন্তু ডক্টর কামালকে কেন্দ্র করে হয়নি। তার মানে জেডাই খান পান্নার আয়োজনকে কেন্দ্র করে মঞ্চ ৭১ এই প্ল্যাটফর্মটাকে বিতর্কিত একটা প্ল্যাটফর্ম ভেবেই মূলত ওখানে মবের ঘটনাটা ঘটানো হয়েছিল। গতকালকে রিপোর্টার্স ইউনিটিতে ডক্টর কামাল হোসেন সরকারের ব্যর্থতার কথা যেমন বললেন, অনেক কথা বলেছেন। কি কথা বললেন, কিভাবে সরকারের সমালোচনা করলেন, একটু বুঝে ওঠার চেষ্টা করব। তাহলে হয়তো একটা তুলনামূলক চিত্র পাবো যে রিপোর্টার্স ইউনিটিতে কেন মব হলো, কেন প্রেস ক্লাবে ডক্টর কামাল হোসেন এবং গণফোরামের নেতারা অনুষ্ঠান করলেন নির্বিঘ্নে, সেখানে মব হলো না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডক্টর কামাল হোসেনের কথা। ডক্টর কামাল হোসেনকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে গত 2 দিনে। এবার তিনি যেটা মন্তব্য করলেন, গণমাধ্যম যেটা বলছে, প্রেস ক্লাবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মন্তব্য করলেন, মব সংস্কৃতি দমনে সরকার ব্যর্থ হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। অর্থাৎ ওই মব, যে মব আগের দিনে তার নাম লেখা ব্যানার থাকা সত্ত্বেও হলো, সেই মব প্রসঙ্গেই তিনি বললেন, যদিও ওই ঘটনার সূত্র তিনি সামনে নিয়ে আসেননি, ওই ব্যাপারে, ওই ঘটনার স্পেসিফিক ওই ঘটনার ব্যাপারে কথা বলেছেন এরকম কোনো তথ্য গণমাধ্যম তুলে আনেনি। হয়তো বলতে পারেন গণমাধ্যম হয়তো সেগুলোকে স্কিপ করে গেছে, সেটাও হতে পারে। তবে গণমাধ্যমের রিপোর্টে ওই বক্তব্যের রেফারেন্সের কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু সরকারের সমালোচনা করেছেন ইনডাইরেক্টলি যে মব যদি নিয়ন্ত্রণ করা না যায়, মব যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটা দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি হবে। আর কি বললেন তিনি? দেশে সন্ত্রাস, খুন, সংঘর্ষ, মব সংস্কৃতির এক নতুন প্রেক্ষাপট বিরাজ করছে। এই অশুভ শক্তিকে দমন করতে সরকার ব্যর্থ হলে দেশ ভয়াবহ অবস্থার সৃষ্টির দিকে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন বলেছেন, আমি প্রথমেই ২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এরপরে ৫২, ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন তিনি। ৩২ বছর আগে ১৯৯৩ সালের এই দিনে বাংলাদেশের বিরাজমান রুগ্ন রাজনীতির বিপরীতে সুস্থ ধারার রাজনীতির প্রতিষ্ঠার লক্ষ্যে গণফোরামের যাত্রা শুরু, এমনটাও তিনি বলেছেন। গণফোরামের এমিরেটস সভাপতি তিনি বলেছেন যে দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্রহীনতা ও নিপীড়নমূলক এক স্বৈরশাসনের কবলে পড়ে আইনের শাসন, ন্যায় বিচার, ভোটাধিকার, মৌলিক মানবাধিকার লঙ্ঘন, অবাধে লুটপাট, অর্থ পাচার, সর্বগ্রাসী দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে দেশ শাসনে ভয়াবহ সংকট এবং অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এর ফলশ্রুতিতেই ২৪-এর অভ্যুত্থান হয়েছে, এমনটা তিনি বলেছেন। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ, এই কথাটা
দৃপ্ত শপথে লেখা থাকলেও বিগত ৫৪ বছরে জনগণই সব ক্ষমতা থেকে উপেক্ষিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ঘোষণা করা হলেও বাস্তবে তার আত্মমর্যাদা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন তিনি, বলেছেন বিগত সরকার দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান সহ গণতান্ত্রিক ব্যবস্থা সমূলে ধ্বংস করে গেছে। গণফোরাম মনে করে কেবল সরকার ও দল বদল হলেই হবে না, জনগণের ভাগ্য বদলের জন্য সমাজ ও রাষ্ট্রের অর্থবহ পরিবর্তন আনতে হবে। গণফোরামের লক্ষ্য বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ। ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল যেমন শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে, এদেশ তোমার আমার সবার, মনে রাখতে হবে আমরা সবাই স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। এই ব্যাপারগুলো যেমন বলেছেন তেমনি তিনি এই সরকারের প্রতি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে এই সরকার যদি ব্যর্থ হয় মানে সন্ত্রাস দমনে, মব দমনে, মানে বিচার বহির্ভূত কর্মকাণ্ড দমনে যদি ব্যর্থ হয়, তাহলে যে প্রত্যাশা পূরণের জন্য শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এত আন্দোলন, সেই মানে প্রত্যাশা মারাত্মকভাবে ব্যর্থ হবে এবং দেশ ভয়াবহ পরিণতির দিকে যাবে। এই সতর্ক বার্তাটা তিনি সরকারের উদ্দেশ্যে দিলেন। ডক্টর কামাল হোসেনকে আমরা দেখেছি 93 সালে তিনি গণফোরাম তৈরি করেছেন। তার আগে আওয়ামী লীগ থেকে তিনি বেরিয়ে গেছেন, আওয়ামী লীগে টিকতে পারেননি। প্রশ্ন উঠেছিল তখন থেকে এখন পর্যন্ত সেই প্রশ্নের সমাধান হয় না যে কেন ডক্টর কামাল হোসেন কিংবা কাদের সিদ্দিকীর মতো নেতারা আওয়ামী লীগ করতে পারলেন না। ডক্টর কামাল হোসেন যখন আওয়ামী লীগ ছেড়েছেন, ডক্টর কামাল হোসেন ঠিক সেই সময় আওয়ামী লীগের কি তাকে অনেক বেশি দরকার ছিল না? আমার মনে হয় যে আওয়ামী লীগের মানে একটা ছায়া হিসেবে তাকে খুব বেশি দরকার ছিল, যেটা আওয়ামী লীগ তাকে ধরে রাখতে পারেনি। আবার আমার দেশের কথা, জনগণের কথা চিন্তা করুন যে আমার দেশের জনগণ এতটাই মার্কার প্রতি অন্ধ, এরা আমরা শুধু নৌকা চিনি, ধানের শীষ চিনি কিংবা দাড়িপাল্লা চিনি, নাঙ্গল চিনি, আমরা ব্যক্তি চিনি না বলে ডক্টর কামাল হোসেন কিন্তু মানে ওই আওয়ামী লীগ থেকে যাওয়ার পরে কোনো নির্বাচনে জয়ী হতে পারেননি। এটা জাতির জন্য অনেক বড় দুর্ভাগ্যের ব্যাপার যে জাতির এত বড় একটা শ্রেষ্ঠ সন্তান, মানে তিনি দেশের সংবিধান প্রণেতা, তাকে আমরা ভোট দিচ্ছি না, যোগ্য মনে করছি না। আমরা যোগ্যতার বিচার করি হচ্ছে মার্কার বিচারে। মার্কা কে পেল, সে কলাগাছ হলেও, সে চোর হলেও, ডাকাত হলেও আমরা মানে তাকে ভোট দিয়ে যাচ্ছি। বাংলাদেশের যত অধঃপতন, বাংলাদেশ যত খারাপ পর্যায়ে গেছে, সেই খারাপ পর্যায়ে যাওয়ার অন্যতম কারণ কিন্তু আমাদের জনগণের এই অসচেতনতা। আমরা অন্ধ হয়ে মার্কাকে ভোট দিয়েছি এবং তার ফলে দেশে রাজনৈতিক সরকারগুলো বিভিন্ন সময়ে নৈরাজ্যের সৃষ্টি করেছে, যা থেকে আমরা মুক্ত হতে পারিনি। দর্শক, সব মিলিয়ে ডক্টর কামাল হোসেনরা মানে এদেশে রাজনীতি করার আদতে যোগ্যতা রাখেন না, শুধুমাত্র আমাদের জনগণের অজ্ঞতার কারণে এটাই প্রতিষ্ঠিত হয়েছে। আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।